হ্যালো বন্ধুরা, মাল্টিস কিউশনে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি টোটালি একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। নবম শ্রেণী ইতিহাস থেকে তোমাদের যে সমস্ত সাজেশন বা সাজেস্টিভ নোটগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী, তার একটি আজকে টপিক আমি আলোচনা করব, যে সেকেন্ড ইউনিট টেস্ট এমনকি ফাইনাল, এমনকি তোমাদের চাকরির স্তর পর্যন্ত কাজে লাগবে বন্ধুরা। ঠিক আছে, যারা যারা ইতিহাস নিয়ে অনার্স পড়ছো, কি তোমাদের কলেজে যাদের ইতিহাস সাবজেক্ট আছে, হ্যাঁ, পাস এবং অনার্স, যে কোনো কাজেই তোমাদের কিন্তু এই ভিডিওটি খুবই হেল্প করবে। তাহলে যারা তাহলে বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে সকলকে হেল্প করো। ঠিক আছে, যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করো, যাতে নতুন নতুন সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আজকের টপিক হচ্ছে আমাদের ভিয়েনা চুক্তি। ঠিক আছে, ভিয়েনা মানে এটা সম্পূর্ণ ঊনবিংশ শতকের ইতিহাস, বুঝে নাও। অষ্টাদশ শতক শেষ, এবার ঊনবিংশ শতকে কি কি তোমাদের পড়তে হবে, কি কি জানতে হবে সেই সম্বন্ধে আমি বলছি। প্রথমেই আছে ভিয়েনা চুক্তি, তারপর আছে ভিয়েনা সম্মেলন, তার উদ্দেশ্য এবং তার পরিস্থিতি। ঠিক আছে, কার পর কি হলো বন্ধুরা, এটা একটু শর্টে আমরা জেনে নিই। তো ভিয়েনা চুক্তি কি প্রথমত জানতে চোখ রাখো এই চ্যানেলে। ভিয়েনা চুক্তিকে প্রকৃতপক্ষে পূর্বেকার অন্য কতগুলি চুক্তির বলা যেতে পারে। কি কি? তাহলে যেই চুক্তিগুলো সামগ্রিক নথিভুক্তকরণ বলা হয়েছে, তাহলে ভিয়েনা চুক্তিতে যে চুক্তিগুলোকে নথিভুক্ত করা হয়, হ্যাঁ, সেই চুক্তিগুলোর নাম এক এক করে। তাহলে কি কি সেই চুক্তি, সেই নামগুলো এখন একে একে জেনে নিয়ে চলো। 1 নম্বর চুক্তি ছিল সুমর চুক্তি, যা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে মার্চ মাসে। সুমর চুক্তি, ঠিক আছে, সুমর চুক্তি। তোমরা যদি কেউ যদি বই না কিনে থাকো বা সে মতো পড়ার নোটস তোমাদের কাছে না থাকে, তোমরা বানান করে লিখে নিতে পারো। আমি যেগুলো পড়াই সাধারণত সেগুলো তোমাদের কাছে খুবই দরকারি এবং উপযোগী। তোমরা নোটস করে নাও, শোনো এবং লেখো। সুমর বানান হচ্ছে তালবস্যয় জফলা হুস্যু ময় চন্দ্রবিন্দু আর বৈষ্ণরা। সুমর চুক্তি যদি তোমাদের দেখতে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে খুব স্পিডে বলছি, তাহলে তোমরা আবার রিপিটেডলি শোনো ভিডিওটি। যা হয়েছিল 1814 খ্রিস্টাব্দের মার্চ মাসে। তাহলে বুঝে গেলে প্রথম চুক্তির নাম কি? সুমর চুক্তি। কি বললাম? সুমর চুক্তি। কত সালে হয়? 28। একটু জোরে বলো। 1814। হ্যাঁ, 14 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোন মাসে? মার্চ। হ্যাঁ। আর দ্বিতীয়টি কি ছিল? প্রথম প্যারিসের চুক্তি, ট্রিটি অফ প্যারিস। ঠিক আছে, ইংলিশে বলা হয় ট্রিটি অফ প্যারিস, যা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে, কিন্তু মে মাসে হয়েছিল। একটি হচ্ছে মার্চ মাসে, তারপর হয়েছে মে মাসে। আর 3 নম্বর চুক্তির নাম কি? দ্বিতীয় প্যারিসের চুক্তি, ট্রিটি অফ প্যারিস। এটা ঠিক আছে, দুটি ট্রিটি অফ প্যারিস আছে, মনে রেখো, যা কিন্তু হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1814 এবং 15 পর কিন্তু হয়ে যাচ্ছে এই চুক্তিগুলো। তো এই 3টি চুক্তিকে একসঙ্গে নথিভুক্ত করে এই ভিয়েনা চুক্তি সংগঠিত হয়। এবার চলো জানবো ভিয়েনা সম্মেলন কি। ভিয়েনা সম্মেলন আসলে জেনে নিতে হবে সময়কালটি কত। প্রথমে আমরা পেয়েছি কি, ভিয়েনা মানেই হচ্ছে, মনে রাখতে হবে 1814তে শুরু আর 1815তে শেষ, 1 বছর মাত্র। ঠিক আছে, তো কংগ্রেস অফ ভিয়েনা। ঠিক আছে, তা ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী। তাহলে অস্ট্রিয়া প্রদেশের রাজধানীর নাম কি? ভিয়েনা। যা কিন্তু তোমরা এখন ভিডিওর মারফত কিন্তু জানতে পারলে। ভিডিওটি কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে। তা ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী। আর নেপোলিয়নের পতনের পর
ইউরোপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে একটি সম্মেলন করে সবাই একজোট হলো, সমবেত হলো, ঠিক আছে, তাতে এসে মিলিত হলো, তাই তো? ভিয়েনা সম্মেলন করার জন্য, কিসের জন্য? সম্মেলন করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? সময়কালটা কি ছিল? 1814 থেকে 1815। ক বছরের জন্য? 1 বছরের জন্য বন্ধুরা। এবার চলো জেনে নিই, এই যে ভিয়েনা সম্মেলন যে করা হলো, তার উদ্দেশ্য কি? কেন এই সম্মেলন করা হলো? কি লাভ এতে? চলো জেনে নিব। একটাই উদ্দেশ্য ছিল, 1 নম্বর কথা, নেপোলিয়নের পতনের পর উদ্ভূত সমস্যার সমাধান। মানে নানান রকম সমস্যা দেখা দিয়েছিল ইউরোপে, তো সেই সমস্যার কিভাবে সমাধান করতে হবে, সেই সমস্যার সমাধানের জন্য সমস্ত শক্তিবর্গ কিন্তু একজোট হয়ে এই সম্মেলন করেছিল। এরপর 2 নম্বর, ইতিহাস কিন্তু এমনই একটি সাবজেক্ট, যারা ইতিহাস দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ তাদেরকে বলবো, তারা প্রথমে মন দিয়ে জিনিসটা পড়বে এবং মূল বক্তব্যকে বোঝার চেষ্টা করবে। তারপর কিন্তু নিজে নিজেই 2 কলম 4 কলম আরও বানিয়ে তুমি বাড়িয়ে লিখতে পারো, সুন্দর করে লিখবে, বানিয়ে যে সেই লিখবে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে 2 নাম্বার কি? এই সম্মেলনের উদ্দেশ্য ইউরোপীয় রাজ্যগুলির পুনর্গঠন। ইউরোপীয় রাজ্যগুলির পুনর্গঠন। তাহলে যখন আমাদের নেপোলিয়ান বোনাপার্ট, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন, তো তিনিই মারা গেলেন, তবে তো আমাদের রাজ্যের মধ্যে ভাঙচুর হয়ে গেল, ভেঙে গেল সংগঠন। তাহলে এগুলোকে কি করতে হবে? আবার পুনর্সংগঠন করতে হবে। তাই রাজ্যগুলি পুনর্সংগঠন করা এর উদ্দেশ্য ছিল। এবং 3 নম্বর, তৃতীয় আমাদের যে উদ্দেশ্য, তা কি না, ইউরোপের বিভিন্ন দেশের সীমানার পুনর্বিন্যাস। তার মানে দেখা যাচ্ছে যখন 2 পক্ষের লড়াই লাগছে, যে এক পক্ষ হেরে গেল, একে হারিয়ে দিল, আর এক পক্ষ জিতে গেল, ফলে কি হলো, এই পক্ষ যদি জিতে থাকে, এ চলে এলো এর প্রদেশ দখল করতে, মানে এখন সব আমার, নিয়ে নিল। তার মানে কি, আমাদের যখন ইউরোপের পতন হচ্ছে দেখে, যে ইউরোপের রাজ্য সাম্রাজ্যগুলো কেন অন্য লোকে কেন দাবি করবে, তাই না? তো সেটা আটকানোর জন্য তো বন্ধুরা তারা তো চেষ্টা করবেই, তাই না? তো সেটা হচ্ছে এদের উদ্দেশ্য ছিল, যে বিভিন্ন দেশের সীমানার কিন্তু আবার পুনর্বিন্যাস করতে হবে। যা যা আমাদের হারিয়ে গিয়েছিল, দেশের যা সমস্ত শক্তি, তা কিন্তু আমরা আবার ফিরিয়ে নিতে চাই, ঠিক আছে? তাহলে উদ্দেশ্যগুলো আমাদের জানা হলো। এবার জানি যে তৎকালীন ইউরোপীয় পরিস্থিতি কেমন ছিল, মানে ইউরোপের পরিস্থিতি তখন কী ধরনের ছিল, এ সম্পর্কে আমরা যদিও জানি না, কিন্তু আমরা ঐতিহাসিকের যে কোনো ঐতিহাসিকদের মতো যে মত তারা পোষণ করেছেন, তাদের কিন্তু পুস্তক বা তাদেরই গ্রন্থ থেকে কিন্তু আমরা এগুলো জানতে পারি, ঠিক আছে? ভিয়েনা সম্মেলন চলাকালে নেপোলিয়ান ও কোষাক এলবা দ্বীপ থেকে ফ্রান্সে চলে আসেন, ঠিক আছে? এলবা দ্বীপ থেকে ফ্রান্সে চলে আসেন। কবে আসে? 1815 খ্রিস্টাব্দে 1 মার্চ। তাহলে মার্চের 1 তারিখেই চলে আসে নেপোলিয়ান। হ্যাঁ, কোথা থেকে? না, এলবা দ্বীপ থেকে। তিনি ফ্রান্সে আবার 100 দিনের রাজত্ব করে। কত দিনের? 100 দিনের রাজা হয়। আচ্ছা, সেটা তারিখ ছিল কি না, 20 মার্চ থেকে 20 মার্চ থেকে 29 জুন 1815, ঠিক আছে? তাহলে এই সময় ইউরোপীয় শক্তিবর্গ ভিয়েনা সম্মেলন স্থগিত রেখে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তাহলে ইউরোপীয় শক্তিবর্গ কি করলো? নেপোলিয়নের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ চালনা করলো। হ্যাঁ, এবার তারপরে কি হলো? ওয়াটারলু যুদ্ধ। এর ফলাফল হিসেবে ওয়াটারলু যুদ্ধ হলো। সেটা কবে? ব্যাটেল অফ ওয়াটারলু 1815 খ্রিস্টাব্দের 18ই জুন। 1815 খ্রিস্টাব্দের 18ই জুন। চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পর নেপোলিয়ান সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। মানে কোথায় গিয়ে আশ্রয় নিল? সেন্ট হেলেনা দ্বীপে। ওকে, ভিয়েনা সম্মেলনের কাজকর্ম তারপর আবার শুরু করে ইউরোপীয় শক্তিবর্গ, ঠিক আছে?
তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এমন ভিডিও পেতে চোখ রাখো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল বাটন প্রেস করে রাখো। সঙ্গে দেখা হচ্ছে তোমাদের আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকে এপিসোড দেখার জন্য তোমাদেরকে জানাই অজস্র ধন্যবাদ।